400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে। যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর। আমরা আজকে থেকে নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই সার্জিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকটা ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে সার্জিদ আলম কয়টা প্ল্যাট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব দেখ। নাহিদ ইসলাম 3টা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না। 5টা পর আমি একদম খুব সংক্ষেপে। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। ছাত্র শিবিরের পরে এবার রহস্যময় আলোচনা আসছে জামাতের টাকার উৎস। জামাত কোথায় এত টাকা পায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের যে অবদান সেই নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিশির ভট্টাচার্য। শেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি খুবই প্রয়োজন ছিল। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন। মোহাম্মদ ইউনুস, আপনারা সবাই জানেন উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। সারা দুনিয়ার মানুষ ওনাকে চিনে, সারা দুনিয়ার মানুষ ওনাকে ভালো মানুষ হিসেবে চিনে, শান্তিপূর্ণ মানুষ হিসেবে চিনে, যোগ্য মানুষ হিসাবে চেনে। কিন্তু আমাদের এই জাতি ওনাকে কিভাবে চিনতেছে প্রতিদিন? তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী চালক দলের জুয়েল ও তার ছেলের বিরুদ্ধে মামলা। এটা অত্যন্ত একটা ভালো কাজ। দেখেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। অবশেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি খুবই প্রয়োজন ছিল। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমাদের সেনাবাহিনীর সম্পর্কে। তিনি জানিয়েছিলেন যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এই মর্মে সতর্ক করে দিয়েছিল যে যদি সেনাবাহিনী তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অংশ নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালায় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনের তালিকায় বাংলাদেশের নাম থাকবে না। এবং এই সতর্কতা পরে নাকি সেনাবাহিনী সেখান থেকে নিজেদের গুটিয়ে নেয় এবং তার কারণেই জাতিসংঘের এই ভূমিকার কারণেই নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। যাই হোক, আমি আমার নিজের একটি কন্টেন্টেও এই আবেদন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছে জানিয়েছিলাম যে ভলকার তুর্কের এই মন্তব্য সত্য হোক কিংবা মিথ্যা হোক, একটি প্রতিক্রিয়া, একটি ব্যাখ্যা সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা উচিত। তার কারণ এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, যেটি ঘটুক না কেন, বিষয়টি অ্যাকচুয়ালি জাতিসংঘের বিরুদ্ধে যায়। কেন জাতিসংঘের বিরুদ্ধে যায় আমি সেই ব্যাখ্যায় যাব এবং এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তা জাতিসংঘের জন্য বরঞ্চ একটা চ্যালেঞ্জ হয়ে উঠল। সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে ভলকার তুর্কের মন্তব্য সম্পর্কে যে প্রতিক্রিয়াটি দিয়েছে তা হচ্ছে এরকম যে মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনী, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ভলকার তুর্কের ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে সেনাবাহিনী মনে করছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা
সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। স্পষ্ট বক্তব্য, এর মধ্যে কোনো ঘোর প্যাচ আছে বলে আমার কাছে মনে হয় না। এবার আমি বলছিলাম যে এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, সেনাবাহিনীর কাঁধে কোনো প্রকার দায় চাপে না। কেন চাপে না আমাদের তো সেটি স্পষ্ট মনে আছে। এটি পরবর্তীতে ওপেন সিক্রেট হয়ে গেল 5 আগস্টের আগে, সম্ভবত 2 অথবা 3রা আগস্ট সেনাবাহিনীর সারা দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, মাঝ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি জুম মিটিং হয়েছিল, যেখানে প্রিজাইড করছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর কি করা উচিত তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল। এবং আমি যতদূর জানি হাতে গোনা 2-4 জন সিনিয়র কর্মকর্তা ছাড়া বাকি সবাই শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছিলেন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবার মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি তাদেরকে জানিয়েছিলেন তাদের এই মেসেজ HPM অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন, এবং তিনি সেটি করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, তখন সেটি তিনি শুনতে চাননি। যাও, বিষয়টি এ পর্যন্ত। এইখান থেকে এইটুকু নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তাহলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং সেনা কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে শুরু করে হাতে গোনা 2-4 জন ছাড়া শীর্ষ পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তাদের যে যৌথ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই সরকারের দমন পীড়নে সেনাবাহিনী শেষ পর্যন্ত থাকেনি, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। এবং সেনাপ্রধান তো এই বক্তব্য সেদিন দিয়েছিলেন যে আর একটা গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে চলবে না, বলেছিলেন তো। তার মানে তাদের নিজের সিদ্ধান্তেই তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর যদি সত্যি সত্যি ভলকার তুর্কের মতন ব্যক্তিরা সেনাপ্রধানকে এই বিষয়ে সতর্ক করে দিতেন, তাহলে তার এই ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না, তাই না? এবং এ কথাও সত্য, আমরা জানি যে শান্তিরক্ষী মিশন আমাদের সেনাবাহিনীর জন্য একটি মর্যাদাকর ইস্যু। এবং এ কথাও সত্য, প্রতি সেনা কর্মকর্তা একবার মিশনে যেতে পারলে তার জীবনে আর কিছু করা লাগে না। এটা মোটামুটি শোনা যায়, বেশ ভালো অঙ্কের মোটা অঙ্কের টাকা তারা পান, বাংলাদেশ সরকার পায়, সেখান থেকে একটি অংশ তারা পান, এবং সেটিও কম নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসেন। সেই জায়গা থেকে এটি তো ওপেন সিক্রেট যে শান্তিরক্ষী মিশন যদি বন্ধ হয় বিশেষ কোনো পলিটিক্যাল কারণে কখনো, তাহলে সেনাবাহিনীতে নানান ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সব কিছু তো তখন আর কোনো ধরনের কোনো কাজে মানে তখনকার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি বড় মুখ্য বিষয় ছিল না, বরং মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং বলছিলাম জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে, এই জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখন সেনাবাহিনীর তো সেটি ফর্মালি তারা বললো যে না, এই ধরনের কোনো রিকোয়েস্ট বা সতর্কতা তাদের কাছে যায়নি। জাতিসংঘের যে কর্তা ব্যক্তি ভলকার তুর্ক এখন কি বক্তব্য দিবেন, এবং তাদের চোখ উল্টানোর স্বভাব তো যদিও আমরা জানি। আমি এই ধরনের একটি এক্সাম্পল এর আগের একটি কন্টেন্টও দিয়েছি, তারপরে মনে করিয়ে দিই 2007-এর 22 জানুয়ারি তৎকালীন নায়ক তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সমন্বয় করেছেন, রাজপথে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ছেলেটা, যার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে, ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা, নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন। তো এখন কেন প্রকাশ করছেন না? ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া
এখন আমরা প্রকাশ করছি না। তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো? ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান, সার্জিসদের উত্থান, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে, তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন, সাবেক হয়েছেন, তারা মোটামুটি বিষয়টা নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে, কার সাথে আলোচনা করছেন? আপনারা ঢাবির 7-8 জন যারা আছেন, যাই বানান, আপনারা এগুলোর প্রধান হন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর, মানে সরকার পতনের পর, সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে, শিবিরের তারা শিবিরে গেছে, বিএনপির তারা বিএনপি গেছে, আর্ম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে। কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে, এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা। অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের। তবে অনেকগুলা তথ্য সে দিয়েছে। আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের। 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে। যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ। এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে 400 কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন। অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন, প্রভাব খাটিয়েছেন। পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয়, এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে 15 থেকে 25 হাজার টাকা বাড়তি রেটে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় 400 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানভীর আহমেদ সাহেব। আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে, অথবা তানভীর আহমেদ সাহেব বা তার দলের নেতারা, সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে কি বিবৃতি দিবেন। কিন্তু এতটুকু অনুমেয় যে কিছু না কিছু এখানে ঘটেছে, এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে, তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে, এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে, স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে বেশি দিন হয়নি, হয়তো 10 দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে। কিন্তু এই 10 দিন 12 দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি, অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা, কিংবা কারো বাসাবাড়ি দখল করা, বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে। আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয়, এই সকল অভিযোগ মিথ্যা, কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না, এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই, এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি, আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে। এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে, অন্যায় করবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। বাড়ি দখল করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে, এটা ভালো দিক। বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা, তাকে জেলের মধ্যে নেওয়া,
তাকে আইনের কাছে সোপর্দ করা, এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি। অতএব এখানে বিএনপি হোক, জামাত হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক, কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না। কারণ এই 400 কোটি টাকা যে তানভীর আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা, একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত, এই মুহূর্তে উচিত। কারণ এটা যত ঘন্টা গড়াবে, যত দিন যাবে, তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে। দাড়ি রেখে, টুপি দিয়ে, জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে, সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন। কিন্তু তাকে বলা হচ্ছে, তানভীর আহমেদ সাহেব তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় 400 কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে। আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই। আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না। কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি, আমরা কিন্তু বক্তব্য দিয়েছি, আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি। তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে, তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দেয়া এখন সময়ের দাবি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই। কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে, আপনারা তরুণ, আপনারা এগিয়ে যাবেন।